নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে শিলিগুড়ির কাওয়াখালীতে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়িতে ক্রিকেট প্রেমীদের জন্য JYMA ক্লাব দ্বারা আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গের বড় ক্রিকেট টুর্নামেন্ট, নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে জলপাইগুড়ি অভয়া মঞ্চের তরফ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভাটি বৃষ্টিকে উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়েছিল। সভার মূল দাবি অভয়ার ন্যায় বিচার পাওয়া। এছাড়াও সামনে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই প্রত্যেক মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার, আর এই অধিকার কিভাবে তারা প্রয়োগ করবে সেটি দেখার অনুরোধ করা হয়। এই নিয়ে অভয়া মঞ্চে বক্তব্য পেশ করা হয়। এদিনের অভয়া মঞ্চের এই প্রতিবাদ সভাটিতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। কোনো রাজনৈতিক রং ছাড়াই জলপাইগুড়ি অভয়া মঞ্চের আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে। অভয়ের মৃত্যুদিনও যেহেতু 9 তারিখ ছিল, সেহেতু প্রত্যেক মাসে 9 তারিখেই আমরা অভয়াকে উদ্দেশ্য করে স্মরণ করে আমরা প্রোগ্রাম করে থাকি। আর আজকের কর্মসূচিতে আমরা প্রায় 10,000 লিফলেট বিলি হচ্ছে, যেখানে আমরা কখনোই অভয়া মঞ্চে একটা বৃহত্তর আন্দোলন এবং এখানে প্রচুর মানুষ জড়িত। সেক্ষেত্রে এই যেখানে রাজ্যে আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে অনেক রকমের মন্তব্য চারিদিকে ভেসে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে অভয়া মঞ্চ থেকে একটা বক্তব্য রাখা উচিত। সেটা মাথায় রেখে আমরা আমাদের বক্তব্য লিফলেট আকারে জলপাইগুড়ি শহরে বিলি করার ব্যবস্থা করেছি এবং আজকের এই মঞ্চ থেকেও, এই সভাস্থল থেকেও আমরা আমাদের বক্তব্য চারিদিকে পৌঁছে দিচ্ছি। মূল দাবি কি রয়েছে এখন পর্যন্ত? আমাদের যেটা দাবি ছিল অভয়ের ন্যায় বিচার, সেটা তো আছেই। আর বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো রাজনৈতিক দলকে কখনোই ভোট দিতে বা সাপোর্ট করতে আমরা বলবো না, সেটা অভয় মঞ্চের কাজ বা অভয় মঞ্চের বক্তব্য। কিন্তু ভোট দানের আগে যখন মানুষ ভোট দিতে যাবেন, সেই মুহূর্তে যেন এই অভয়ারা কেন বিচার পাচ্ছে না, সেখানে কেন্দ্র রাজ্যের কি ভূমিকা, CBI-এর কি ভূমিকা, রাজ্য সরকারের পুলিশের কি ভূমিকা, সেগুলো মাথায় রেখে যেন মানুষ ভোটটা দেন, সেই অ্যাপিলটা আমাদের থাকবে। রবিবার শিলিগুড়ির কাওয়াখালীতে ভোট প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সকাল থেকে পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কাওয়াখালী মাঠে সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে কর্মী সমর্থকদের মধ্যে সবসময় প্রবল উৎসাহ থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ প্রচারে আসতে পারেন। এছাড়াও SIR এর নাম বাদ যাওয়ায় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য প্রশাসনকে দায়ী করেন রাজু বিস্তা। যদিও তিনি স্বীকার করেন, নাম বাদ যাওয়ার ঘটনায় তাদের দলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। जो ब्रेन ड्रेन हो रहा है, जो युवा हमारे पलायन करने को मजबूर है, उनको रोका जाए। और साथ ही इस चिकन्ने क्षेत्र में जहाँ एक तरफ भूटान लगता है, नेपाल है, बांग्लादेश है, बगल में चाइना है, तेजी के साथ डेमोग्राफी चेंज हो रही है और तेजी के साथ हमारे अपने यहाँ के जो बासिंदा है, चाहे वो बंगाली हो, चाहे राजवंशी हो, चाहे गोरखा हो, चाहे आदिवासी हो, चाहे कोच हो, चाहे मेच हो, चाहे टोटो हो, चाहे राभा हो, चाहे हिंदी भाषी हो, हमारे अपने लोग माइनॉरिटी बनते जा रहे हैं। और इस बार का SIR का आंकड़ा भी ये साफ बताता है। यहाँ की जनता चाहती है कि हमारी बॉर्डर सुरक्षित हो, बॉर्डर सील हो,
और जो हमारा संसाधन है वो हमारी आने वाली पीढ़ी और हमारे युवाओं के काम है। यहाँ की जनता चाहती है कि यहाँ पे ममता का नहीं, कानून का राज हो। यहाँ पे संविधान का कानून चले, भारत का संविधान लागू हो। और साथ ही हम ये भी चाहते हैं कि जिस तरह से पुलिस और प्रशासन टीएमसी के कैडर के रूप में काम करती है, ये बंद होना चाहिए। पुलिस और प्रशासन जनता की सेवा के लिए, न ही जनता को डराने के लिए। और जो गाइडलाइंस उनको मिली है, जिसके लिए जनता का सेवा करने का जो शपथ उन्होंने लिया है, जो संकल्प लिया है, मैं अनुरोध करूंगा कि वो बगैर किसी भेदभाव के सबके साथ समान व्यवहार और न्याय करें। মালবাজারে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার মালবাজারে রোড শো করেন অভিনেতা এবং রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। আদর্শ বিদ্যা ভবনের মাঠে হেলিকপ্টারের অবতরণের পর দলীয় কর্মীরা তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এরপর মাল কলোনি ময়দান থেকে ট্যাবলোয়ে চড়ে তার রোড শো শুরু হয়। মালবাজার পম্পা সিনেমা হল হয়ে বাজার রোড ধরে ক্যালটেক্স হয়ে 17 নম্বর জাতীয় সড়ক ধরে সুভাষ মোড় পর্যন্ত পৌঁছয় এই শোভাযাত্রা। সুভাষ মোড়ের ট্যাবলো থেকে নেমে তিনি বানারহাটের উদ্দেশ্যে রওনা দেন। সুভাষ মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত বহু মানুষ তাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ধারে ভিড় করেন। যদিও নির্ধারিত দলীয় কর্মসূচির জন্য তিনি সুভাষ মোড় থেকেই বানারহাটের দিকে চলে যান। রোড শো শেষে মিঠুন চক্রবর্তী বলেন, আমরা আশাবাদী উত্তরবঙ্গের সব আসনেই 100% জয় হবে আমাদের। 100% সব কটা সিট জিতবো। প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি সমর্থকরা উৎসাহিত, কি বলবেন এটা নিয়ে? উৎসাহ তো ওটাই তো চাই আমরা, বিজেপির সমস্ত কর্মকারিতা সব উৎসাহ পান। চলুন একটু চলো যাক, চলুন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। ভোটদাতাদের মুখ থেকেই ফুটে উঠছে জিতে গিয়েছেন আপনি, আবার জড়িয়ে ধরে তার সমস্যার কথা বলছেন। জয়লাভের আশার আগেই মানুষের আশ্বাস জলপাইগুড়ি শহরকে গড়ে তোলার কারিগর হয়ে দাঁড়াবে এই কৃষ্ণ দাস। সদর বিধানসভাতে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস প্রচারে বেরিয়েছে। সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসছে যে আপনি জিতে গিয়েছেন। ভোটের আগেই এমন বক্তব্যে সাধারণ মানুষকে আর একটু আশ্বাস করছে যে মানুষের পাশে রয়েছেন কৃষ্ণ দাস এবং ভবিষ্যতেও থাকবে, এমনটাই আশা। জোর কদমে চলছে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ দাসের হয়ে প্রচার করছে দলের কর্মীরা এবং সঙ্গে রয়েছেন দলের সৈনিক কৃষ্ণ দাস। তার প্রচারে কখনো তিনি বাচ্চাদের স্নান, কখনো সেলফি, কখনো আবার গলা মিলিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন সাধারণ মানুষের সঙ্গে। জলপাইগুড়ি থানা মোড় থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে তিনি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে সূর্য ফুটতেই। দারুণ দারুণ লোক দেখতে পাচ্ছেন যেভাবে দোকান থেকে বাড়ায় আশীর্বাদ করতেছে। এই যে মানুষের ভালোবাসা, এটা সত্যিকারই এটা ভগবানের একটা ইশারা যে তুমি যাও, তোমাকে আশীর্বাদ করার জন্য লোক অপেক্ষা করতেছে। দারুণ দারুণ দারুণ, এটা আপনার মাথায় হাত তুলে দিচ্ছে, মানে ভাবা যায় না কীভাবে আশীর্বাদ করতেছে। সত্যিকারই বলতেছে এটা ভগবানের, একদম ভগবানের। আমাকে এই ঋণ শোধ করতে হবে, যে করুক এই ঋণ আমাকে শোধ করতে হবে। কি করবেন? জলপাইগুড়ি পরিষ্কার শোনেন, জলপাইগুড়ি যেমন আমার বিশ্ববিদ্যালয়ের টার্গেট, তেমনি আমার জলপাইগুড়িকে মানে বর্তমান পৌরসভা থেকে এটাকে আমাদের কর্পোরেশন থেকে করতে হবে এবং বিকাশী সংস্থা করতে হবে। এটা আমার করতেই হবে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শতভাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে আপনারা দেখছেন রাস্তার দুপাশে অগণিত মানুষ দাঁড়িয়ে থেকে আশীর্বাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার নির্বাচিত করবে। মানুষের সারার মধ্যে দিয়ে এটা প্রমাণ হচ্ছে। চা বাগান ইস্যুতে তৃণমূল এবং বিজেপিকে তোপ মোহাম্মদ সেলিমের, সাথেই কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বৃহস্পতিবার জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়ায় এক জনসভা থেকে চা বাগান সংকটকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মোহাম্মদ সেলিম।
নাগরাকাটা বিধানসভার সিপিআইএম প্রার্থী দিলকুমার ওরাওয়ের সমর্থনে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন রাজ্যের বহু চা বাগান ধুঁকছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতা অবৈধ টাকার বিনিময়ে বেনামে চা বাগান কিনে তা বিক্রি করছেন এবং সেই জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে চা বাগানের শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন এবং সেক্ষেত্রে অনেকটাই তারা ন্যূনতম মজুরিও পাচ্ছেন না। এই প্রেক্ষিতে তিনি বলেন যদি সিপিআইএম আবার রাজ্যে ক্ষমতায় আসে তাহলে প্রথম অগ্রাধিকার হবে চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং বাগান এলাকার যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এদিন তিনি বিজেপিকেও এক হাত নেন। তার অভিযোগ বিজেপি কেরালা এবং তামিলনাড়ুর উদাহরণ দিয়ে চা বাগান শ্রমিকদের 450 টাকা মজুরির প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু অসমের শ্রমিকদের মজুরি নিয়ে তারা নীরব। তিনি আরো দাবি করেন কেরালা এবং তামিলনাড়ুতে বামপন্থী সরকার থাকার কারণে সেখানে শ্রমিকরা তুলনামূলক বেশি মজুরি পান। এছাড়াও সভা থেকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন তিনি। সভায় নাগরাকাটা কেন্দ্রের প্রার্থী দিলকুমার ওরাও এবং মাল বিধানসভার প্রার্থী মনু ওরাওয়ের সঙ্গেও উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন। এই জনসভায় মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকার সিপিআইএম এর নেতা কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। আর গোটা রাজ্য জুড়ে মানুষ ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত অবস্থায় ভোট দেবে এবং সাম্প্রদায়িকতা মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাসমুক্ত বাংলা গড়বে। সেজন্য বাম এবং বাম সহযোগী একত্রে আমরা লড়াই লড়ছি। অনেকের ভোটের লিস্টে নাম চলে গেছে, তাদের অধিকার নিয়ে আমরা লড়াই করছি। যাদের ভোটের অধিকার আছে তাদেরকে প্রয়োগ করা ঠিক মতো এবং তাদের জন্য শিক্ষার জন্য, পরিবহনের জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য যাতে আমরা আবার এই রাজ্যকে গড়ে তুলতে পারি ভালো করে, তার জন্য লোকে বামপন্থী প্রার্থীদের ভোট দেবে এবং মানুষ ঠিক করেছে। চা বাগান ঢুকছে, একটা ভাগে চা বাগান বন্ধ হয়েছে। তৃণমূলের নেতারা বিমন্ত্রীর টাকা নিয়ে কলকাতা থেকে নিয়ে এসে বেনামে বাগানগুলো কিনছে, জমিগুলো বেচে দিচ্ছে, বিভিন্ন কর্পোরেটকে জমি দিয়ে হচ্ছে। চা বাগানের শ্রমিক, কৃষক সভা আমরা একসঙ্গে লড়াই করছি চা বাগানের জমি গরম এবং চা বাগানে এখনো ন্যূনতম বেতন দেওয়া হয় না। বিজেপি এখন লম্বা চড়া কথা বলছে, আসামে দেওয়া হয় না, এখানে দেওয়া হয় না। একমাত্র কেরালা এবং তামিলনাড়ু যেখানে লালগন্ডা মসজিদ আছে সেখানে 450 টাকা দেওয়া হয়, 445 টাকা দেওয়া হয়। আর এখানে এখন বলছে আমরা ভোটে জিতলে 250 করবো। সুতরাং আমরা মজুরি বাড়ানোর দাবি যেমন করছি, যখন বাম সরকার আসলে প্রথম কাজ হবে মজুরি বাড়ানো এবং চা বাগানের বেকার ছেলেমেয়েরা যারা বাগানের কাজ পাচ্ছে না তার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রীর সমস্ত রসদ, টাকা, বাহন ব্যবহার করে বিজেপি সারা বছর শুধু ভোটের প্রচারই করে। এগুলো ব্যবহার করে দেশে কাজ করতো, তাহলে দেশে এত দুরবস্থা হতো না। তাহলে ট্রাম্প আর আমাদের হুমকি দিতেন না, আর আমাদের ওদের পায়ে ধরতে হতো না। কি ফল হবে? এত নাম প্রথমত বিজেপি বলেছিল 1,20,00,000 আর মমতা বলেছিল 1,20,00,000। এখন 27 লক্ষ বাদ গেছে। কিন্তু আমরা তা নিয়ে লড়ছি। প্রত্যেকটা ট্রাইব্যুনাল পিছু আমরা আইনজীবীদের টিম করেছি, রেড ভলেন্টিয়ার টিম করেছি এবং কেন আজকে চিঠি লিখেছি আমি নিজে সিওকে যে কেন নাম বাদ গেল, প্রত্যেকটা নামের কারণ দেখাতে হবে। এবং বিকাশ ভট্টাচার্যকে দিয়ে, সাইন আহমেদকে দিয়ে মুস্তাফিজ যে কেস করেছিল, আমরা কোর্টে আবার কেস করেছি যে বিনা কারণে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। জলপাইগুড়ির বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত ভোটের প্রচারে ব্যস্ত জলপাইগুড়ির সদর ব্লকের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। আজ নগর বেরুবাড়ি অঞ্চলের বাগানের হাটে এবং সংলগ্ন এলাকার চা বাগানের শ্রমিকদের সাথে জনসংযোগ এবং মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী এবং জলপাইগুড়ির বিভিন্ন স্থানে সকাল থেকেই রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত জলপাইগুড়ি সদর বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। নমস্কার সবাইকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা, আপনারা সকলেই জানেন, আসন্ন আরো অল্প কয়েকটা দিনেই বাকি। 23 তারিখে আমাদের বিধানসভা নির্বাচন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। তো আমাদের এই জলপাইগুড়ি সদর, এই সদরের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনন্ত দেব অধিকারী আপনাদের সামনে এসেছেন পরিচয় করতে। জলপাইগুড়ি সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত আজ জলপাইগুড়ির বিভিন্ন এলাকা যেমন গৌরীহাট, ঝাবাড়ি মোড় এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বের হয়েছিলেন। ভোট প্রচারে মানুষের সাথে কথা বলেন তিনি।
শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। মানুষের সাথে কথা বলে তিনি আপ্লুত যে তার পাশে সবসময় রয়েছে। আগামীতে এই আসনে তিনি বিজয় লাভ করলে সাধারণ মানুষের সরকারি সুযোগ সুবিধাগুলিও তিনি দেখবেন। নমস্কার। ভোটের পরে সবজির দাম হবে আগুন, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তবুও স্বস্তি, বৃষ্টি হলেও এখনো পর্যন্ত সবজির দাম রয়েছে লাগামের মধ্যেই। বর্তমানে সবজির বাজার একেবারেই তলানিতে ঠেকেছে। পটল বা বেগুন ছাড়া বেশিরভাগ সবজির দামই মোটামুটি 10 থেকে 20 টাকা। এর ফলে সাধারণ মানুষ বাজার করতেও অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিক্রেতারা বলছেন আলুর দাম একেবারেই নেই বললেই চলে। বাজারে 8 থেকে 10 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে টমেটো 10 টাকা কেজি, সজনা 40 টাকা কেজি দর। অন্যান্য সবজি অনেকটাই এখন পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। গাজর, ফুলকপি, বাঁধাকপি একেবারেই জলের দরে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলেন বৃষ্টি হলেই সবজির দাম হবে আগুন। তবে আমদানির ওপর অনেকটাই নির্ভর করে সবজির দাম। তবে এখনো পর্যন্ত সবজির দাম অনেকটাই কম রয়েছে। সাধারণ মানুষ বলছেন ভোটের জন্য সবজির দাম কম। ভোট চলে গেলেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হবে আর তখনই দাম বাড়বে সবজির। কাঁচামালের কথা বলা যায় না, আমদানি করে সব কিছু না, সব কিছু আমদানি করে। যেমন লঙ্কার দাম কমে গেছে, লঙ্কা 40 টাকা হয়ে গেছে, টমেটো 10 টাকা, ভেন্ডি 50-60। বেগুনের দামটা একটু ভালো আছে, ভালো বেগুন 30 টাকা, 30-40। এই যে দামটা কি এখন কম রয়েছে? এখন একটু কমই আছে, রেঞ্জের ভিতরেই আছে। আশা করা যাচ্ছে বাড়বে কোন মাসে? এপ্রিল মাস তো অনেকটাই পড়ে গেছে। বলা যায় না তো সবজির ব্যাপারটা, এটা বলা যায়, এটা আমদানি উপরে সব কিছু। আমদানি কম হবে, দাম বাড়বে। কতদিন আরো এরকম থাকতে পারে? কী করে বলা যায়, কাঁচামালের ব্যাপার তো। দেখা গেল আমদানি কমে গেল, দাম বেড়ে গেল। আমদানি যেমন আলু মানুষ খাচ্ছে না, ফেলাই দিচ্ছে, আলুর যা ব্যবস্থা হঠাৎ দামও বাড়তে পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। খুব একটা সত্যি না গো, কিন্তু এই আলু পেঁয়াজ করলে এইগুলো অনেক দাম। হ্যাঁ, এগুলো তো আমাদের, তারপরে সবই তো এখন এই সিজনে 60 টাকা পটল, আমাদের পক্ষে অসুবিধা তো। এই সময় তো দাম কমটা থাকে। দাম তো কম আছে, কিন্তু এ থাকবে না তো, এই মাসটাই আছে। ইলেকশনের পরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। ইলেকশনের পরে কি আশা করছেন? ম্যাক্সিমাম দাম বেড়ে যাবে, যেই পেট্রোলের দাম বেড়ে যাবে অনেক দাম বেড়ে যাবে। আর এখন যেহেতু এখন চুপ করে আছে, যেহেতু ভোট সামনে, ভোটটা চলে গেলেই বাড়বে। আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই, এটা প্রতিবারই দেখছি, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলা। সবজির দাম তো আলু পেঁয়াজ একদম দাম কম, আলু পেঁয়াজ লঙ্কা, পটল ভেন্ডি একটু বেশি দাম, সজনাটা একটু দাম বাড়ছে। আর অন্য অন্য জিনিস সবজির দাম আছে, কোয়াশের দাম বাড়ছে, কোয়াশ 30 টাকায় চলে আসছে এখন। সাধারণ মানুষ বলছে যে এটা বলা মুশকিল, এই কারণে ওয়েদারের উপর নির্ভর করে তো। বৃষ্টি না হলে সবজির দাম লেভেলই থাকবে, বৃষ্টি হয়ে গেলে তো দাম বাড়বেই। বৃষ্টি হলে চাষটা কমে যায়, তো ফসলটা কমে যায়। মানে এখন তো এপ্রিল মাস অনেকটাই চলে এসেছে, বর্ষা পড়ে যাচ্ছে, বর্ষা পড়লে তো একটু সবজির দাম বাড়বে। বাঁধাকপি ফুলকপিতেও কমে যাবে, পাওয়া যাবে না মার্কেটে। এখন ঝিঙা পটল ভেন্ডি এগুলোই চলবে। ভেন্ডিটা একটু দাম কমবে, বর্ষায় ভেন্ডির এখন পটল 60 টাকা চলছে, বাইরের পটল, লোকাল ওঠেনি এখনো। লোকালটা অনেক দাম, 150 টাকা কিলো। লোকাল পটল পাওয়া খুব কম যাচ্ছে, লোকাল উঠবে 10 দিন লাগবে দাম নেওয়া। করলাটার দাম বেশি আছে, মাঝখানে দাম কম ছিল, বৃষ্টি হওয়াতে দামটা বেড়ে গেল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ
ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার তৎপরতা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের সংগঠন মজবুত করার পাশাপাশি জনসংযোগ এবং প্রচারে ব্যস্ত। বিশেষ করে শাসক দল তাদের গত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে শুক্রবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় দিনভর গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় প্রচার চালান। তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং পরিষেবার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এলাকায় আরও উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। প্রচারের মধ্যেই গধেয়ারকুঠি অঞ্চলের রাজনৈতিক সমীকরণে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মেলে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, এদিন বামফ্রন্ট এবং বিজেপি ছেড়ে 4টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নতুনভাবে দলে যোগ দেওয়া পরিবারগুলিকেও স্বাগত জানিয়ে প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ক্রমশ তৃণমূল কংগ্রেসের প্রতি বাড়ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের জয়নিক সভা সফল হলো, সফল হলো, সফল হলো। আজকের জয়নিক সভা সফল হলো, সফল হলো, সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওদলাবাড়িকে পৌরসভা করার অঙ্গীকার তৃণমূলের। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতকে শহরে উন্নীত করে সেটিকে একটি পৌরসভায় রূপান্তরিত করার অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওদলাবাড়িকে পুরসভা হিসেবে ঘোষণা করার অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠতেই আত্মবিশ্বাসী সুরে জবাব দেন দলের প্রার্থী বুলুচিক বড়াইক। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কথা দিলে সেই কথা রাখে, আর বহু উদাহরণ রয়েছে এই রাজ্যে। তিনি আরো জানান, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং ফালাকাটাকে পুরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার ঘোষণাও কার্যকর হয়েছে। এই প্রেক্ষিতে বুলুচিক বড়াইক আশাবাদ ব্যক্ত করে বলেন, ওদলাবাড়িকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতিও আগামী দিনে বাস্তব রূপ নেবে। তার মতে বর্তমানে ওদলাবাড়ির বিস্তার এবং পরিকাঠামো এমন পর্যায়ে রয়েছে যে অনায়াসেই এটিকে একটি পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। অন্যদিকে বিজেপির যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক পবন সিং কটাক্ষ করে বলেন, ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল। আপনাদের নিশ্চয়ই জানা আছে, যেটা আপনারা বললেন সেটা আমারও দাবি, আমাদেরও দাবি আছে, সকলের দাবি যে সত্যি আজকে ওদলাবাড়ি একটা বড় শহরের আকার একটা নিয়েছে। সুতরাং আমরাও চাই যে ওইটা যাতে আগামী দিন যাতে পৌরসভাতে পরিবর্তন হয়। তো সুতরাং নিশ্চয়ই এটা নিয়ে এটা ইস্তাহারে আছে, আগামী দিন এটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনার মাধ্যমে যাতে এটা করা যায় সেটা আমরা নিশ্চয়ই করব। সেটা আপনারা দেখছেন, শুধু আজকে ওদলাবাড়ি মানে গ্রাম পঞ্চায়েত না, আপনার মাইনাগড়িতে আপনারা দেখলেন যে এরকম নতুন পৌরসভাও করা হয়েছে। অনেক আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে প্রয়োজন যে করতে হবে সেই সব কাজ করেছে। আগামী দিন নিশ্চয়ই আশা আছে যে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত পৌরসভাতে পরিবর্তন হবে। লাস্ট কোশ্চেন দেখা যাচ্ছে যে আপনি যখনই প্রচারে যাচ্ছেন, জানেন হয়তো আজকে হয়তো আমি ভোটে দাঁড়াইছি, তার কিন্তু আগে আমি সেই চা বাগানের ছেলে, আমি সেই চা বাগানের শ্রমিকের কাজ করছি, পাতি তুলছি, মানে যে শ্রমিক একটা চা বাগানে কাজ করেন সেই কাজই আমি করে আজকে সেই সমাজ থেকে আমি আসছি। তো আমি ছোটোবেলা থেকে ওইরকমই বসে আমার খাওয়ার অভ্যাস, ওই পরিবার থেকে আমি ছোট থেকে বড় হয়েছি। তো নতুন কোনো ব্যাপার না, তো এটা আমার আগের থেকে আমি এরকমই আছি। যাদের
ঘরে আজকে বসে খাচ্ছি। আগেও আমি বসে খাইতাম, কিন্তু এমএলএ হওয়ার পরে এখন মানুষ জানতে পারছে যে তারা কিন্তু ওইসব ঘরে গিয়ে খাচ্ছে। তো সুতরাং এটা নতুন কোনো কিছু নেই। বলুদা, আপনার এগেনস্টে কিন্তু 7 জন নমিনেশন দিয়েছে এই মুহূর্তে, তার মধ্যে আপনি একা আছেন আলাদা, কিভাবে জিতার দেখছেন আপনি? সেটা 23 তারিখ শেষ কথা জনগণ বলে, সেটা 23 তারিখ সেই জনগণ তার জবাব দেবে। ভোটের আবহাওয়ায় জলপাইগুড়ির নগর বেরুবাড়িতে রহস্যজনক মৃত্যু, তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ির নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় এক 32 বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে ঘটনাটি সামনে আসতেই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম কমলেশ রায় ওরফে পাপন। এদিন ভোর প্রায় 5:50 নাগাদ পুলিশে খবর যায় যে বাড়ির ভেতরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় নিজের ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কমলেশ। তার কপালে গভীর ক্ষতচিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণের প্রমাণ মেলে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে পারিবারিক অশান্তির বিষয়। স্থানীয়দের দাবি কমলেশ মদ্যপানে আসক্ত ছিল এবং প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের উপর হামলা চালান। আতঙ্কে তার মা 6 মাসের নাতনিকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। সেই সময় বাড়িতে ছিলেন কমলেশ এবং তার বাবা রবি রায়। শুক্রবার ভোর 5:30 নাগাদ যুবকের বাবা রবি রায় ছেলের মৃত্যুর কথা জানিয়ে চিৎকার করেন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ বলে জানা গেছে। যুবকের দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তো আমি সকালবেলা উঠে দেখছি অনেক লোকজন মাঠে, তো আমি আসলাম, আসি শুনলাম যে এরকম কে বা কাহারা মানে মাথার মধ্যে বাড়ি দিয়ে বাইরে চলে গেছে। আর কি আমি বলতে পারবো না, এখন এসে শুনলাম লোকজন অনেক আসছে, আমিও আসলাম, শুনলাম। কি নাম? ছেলেটার নাম কমলেশ রায়, ভালো নাম, পাপন বলে সবাই চিনে। বয়স কত হবে? বয়স কত হবে? 26-27। মানে বাড়িতে কে কে আছে? বাড়িতে তো ওর মা থাকে, ওর বাবা থাকে, আর একটা ছোট্ট বাচ্চা থাকে, ওই 6-7 মাস হবে বাচ্চার বয়স। কোনো কিছু জানতে পারেননি? এই পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ আসলো, পুলিশ যখন তদন্ত করবে ওরাই বলতে পারবে। আচ্ছা, বডি কি নিয়ে গেছে? বডি এখন নিয়ে যাবে, অ্যাম্বুলেন্স আসছে, যে অ্যাম্বুলেন্স আসলো মাত্র, এখন নিয়ে যাবে বডি। এলাকার নাম? এলাকার নাম অমরখানা, বেরোবাই, নগর বেরোবাই। ঠিক। কি দেখলেন এখানে? কি দেখলাম, সকালে উঠে শুনলাম যে ক্লাবে একটা মার্ডার হয়ে গেছে, যেটা শুনলাম। তো এখন আসি দেখতেছি একটা ঘরের ভিতরে পড়ে আছে, দেখতেছি মাথার কোণে আঘাত করা আছে, ধারালো অস্ত্র দিয়ে মনে হয় আঘাত করছে। দেখলাম ঘটনাটা মর্মান্তিক আর কি, দুঃখজনক ঘটনা। সকাল সকাল এরকম একটা দুঃখজনক ঘটনা। কখন হতে পারে এই ঘটনা? এখন তো যা দেখা যাচ্ছে রক্তগুলো তো মোটামুটি তাজাই আছে, যা মোটামুটি আইডিয়ার হচ্ছে, আমার আইডিয়ারে আর কি এই ঘটনা অনুমানিক মোটামুটি 2টা-3টার দিকে এরকম মনে ঘটনাটা করতে পারি আর কি, যেটা রক্তটা দেখে বোঝা যাচ্ছে। কি নাম ওনার? ওনার নাম তো আমরা এদিকে ডাক নাম তো লাদেন করে ডাকি, ওর ভালো নাম হচ্ছে কমলেশ রায়। কি কি আছে বাড়িতে? আমরা জানি ওর বাবা মা আর একটা ছোটো মনে হয় বাচ্চা আছে। বয়স কত হবে? বয়স তো অনুমানিক এই কত 30 পার হইতে পারি, 30 যাবো। এই এলাকাটার নাম? আমাদের এই এলাকার নাম হচ্ছে অমরখানা। অমরখানা ক্লাবের। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসে, দেখলাম যে ওই যে এমএলএসও আসে, বডিটা মনে হয় এখন নিয়ে যাবে। পুলিশ দাম তো এখন কি আসে। কোন জীবিতে পড়ে এটা? এটা আমাদের নগর বেরুবাড়ি জীবী। আজকে সকালবেলা এখানকার লোকাল পঞ্চায়েত আমাদের থানা ইনফর্ম করে যে ঘরের মধ্যে একজন লোক ইনজুর্ড অবস্থায় পড়ে আছে, সম্ভবত সে মারা গেছে, এটা জানালেন আমাদেরকে। তারপরে আমি আমার সুপিরিয়রকে জানাই, ওসিওপি মানিকগঞ্জ, উনি আমাকে এটা দেখার জন্য পাঠালেন। এসে তো দেখলাম আপনাদের সম্মুখে, সবার সম্মুখে, যে ঘরের মধ্যে একজন ছেলে মাথার চোট লাগা অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছেলেটার নাম কমলেশ রায়, ডাক নাম পাপন, আনুমানিক বয়স 32, বাবার নাম রবি রায়। এই বাড়িতে ছেলেটার বাবা মা এবং ছেলেটা থাকতেন। বাড়িতে তো এখন আমরা বডি পোস্টমর্টমের জন্য অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে। কিছু কি জানতে পারলেন? দেখি ইনকোয়ারি সাপেক্ষ ব্যাপার, দেখা যাক। আনুমানিক বয়স কত হবে? ছেলেটা আনুমানিক বয়স 32 বলছে এখানকার লোকাল লোক। আমরা এখন আধার কার্ডটা পাইনি। আচ্ছা, এলাকাটার নাম? এলাকাটার নাম হচ্ছে অমরখানা, অমরখানা আন্ডার নগর বেরুবাড়ি জিপি।
তুড়িবাড়িতে বড় মাপের সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী বুলুচিক বড়াই, কার্শিয়াংয়ের বিদায়ী বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা প্রমুখের উপস্থিতিতে তুড়িবাড়ি সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত সভায় বিজেপির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন বিষ্ণু প্রসাদ শর্মা। সভায় বক্তব্য রাখতে গিয়ে গত 5 বছরের মন্ত্রিত্বে মাল বিধানসভা এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী তথা প্রার্থী বুলুচিক বড়াই। তৃণমূলের ওদলাবাড়ি অঞ্চল কমিটির চেয়ারম্যান দীনেশ শর্মার সভাপতিত্বে আয়োজিত এদিনের সভায় পাথরছোড়া লিম্বুদারা এলাকার 30টি পরিবার দিবস ছেত্রী ভীম সুব্বার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। নিশ্চয়ই জানেন যে আমাদের সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক চা বাগানে প্রত্যেক এলাকাতে আমরা এরকম সভা করছি। তো সুতরাং আজকে আমাদের নিশ্চয়ই আপনারা জানেন আমাদের মাননীয় আমাদের কমল হোসেন নেতৃত্বে আজকে এখানে আমাদের সভা হয়েছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার কলিগ, আমার প্রিয় দাদা যে বিপি জৈন, উনি আজকে এখানে আমার প্রচার জন্য উনি নিজের মূল্যবান সময় দিয়েছেন, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং জোহর জানাচ্ছি। আর নিশ্চয়ই আজকে যারা এখানে নিজের মূল্যবান সময় দিয়েছে অনেক আমাদের শ্রমিকরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। জলপাইগুড়িতে আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট, JYMA ক্লাব পরিচালিত নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবারও ডে নাইট ফরম্যাটে এই প্রতিযোগিতার আয়োজন করছে JYMA ক্লাব। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই টুর্নামেন্টে অতীতে ইন্ডিয়ার আন্ডার-19 টিমের খেলোয়াড় থেকে শুরু করে রঞ্জি স্তরের ক্রিকেটাররাও অংশ নিয়েছেন, যা প্রতিযোগিতার গুরুত্ব এবং জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। গত 19 এবং 20 মার্চ টুর্নামেন্টের খেলা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝপথেই তা স্থগিত রাখতে হয়। সে সময় একটি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আরেকটি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়নি। পরবর্তীতে দাদাভাই ক্লাব মুখার্জি চ্যালেঞ্জার্সকে ওয়াক ওভার দিয়ে দেয়। অবশেষে আগামী 11 এবং 12 এপ্রিল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আয়োজনের মাধ্যমে টুর্নামেন্ট পুনরায় শুরু হতে চলেছে। শনিবার দুপুর 1টা নাগাদ JYMA ময়দানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে JYMA এবং টাউন ক্লাব। একই দিন সন্ধ্যা 6টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্ধন প্রাঙ্গণ এবং মুখার্জি চ্যালেঞ্জার শিলিগুড়ি একে অপরের বিরুদ্ধে লড়বে। এই বিষয়ে JYMA ক্লাবের সম্পাদক কিংসুক দে জানান, উত্তরবঙ্গের ক্রীড়া প্রেমীদের কাছে এই প্রতিযোগিতা বিশেষ আকর্ষণীয়। তিনি জলপাইগুড়িবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানান এবং টুর্নামেন্টকে সফল করে তোলার আহ্বান জানান। রবিবার অনুষ্ঠিত হবে সুপার সানডে তথা ফাইনাল ম্যাচ, যেখানে সেরার সেরা দল জয়ের মুকুট পরবে। আমাদের খেলা কালকের থেকে আমরা শুরু করব। এই কিছুদিন খেলা করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগ কারণের জন্য। মাঠও রেডি ছিল না, পিচও রেডি ছিল না, যার ফলে খেলাটা করা যায়নি। তো কালকের থেকে আমরা খেলাটা শুরু করব। ফার্স্ট সেমিফাইনাল 1টার থেকে শুরু হবে, আর সেকেন্ড সেমিফাইনাল বিকাল 5টা 6টা থেকে শুরু হবে। ফাইনাল কবে হবে? ফাইনাল পরশুদিন। ওটা নাইটেই হবে, ওটা 5টা বা 6টার থেকে স্টার্ট করব। কি বলবেন জলপাইগুড়িবাসীকে? না, জলপাইগুড়িবাসীকে একটাই কথা বলবো যে আমাদের এই টুর্নামেন্ট উত্তরবঙ্গের সবাই জানে যে নামকরা টুর্নামেন্ট। এই আমরা ডে নাইট টুর্নামেন্টটা প্রত্যেক বছরই করে থাকি। বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা আসে, টিমরা আসে, খেলে। বড় বড় রঞ্জি প্লেয়াররাও খেলে গেছে, এবারও আসছে। আমাদের ইন্ডিয়া টিমের আন্ডার-19 প্লেয়ারও এখানে খেলে গেছে, তারাও খেলে। তো আপনারা সবাই একটু আসবেন, খেলা দেখবেন, উপভোগ করবেন, এটাই চাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি
এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। আস্ত এক ছাগল গিলে খেলো পাইথন, প্রায় 16 ফিটের পাইথন উদ্ধার। জলপাইগুড়ি লাটাগুড়ি বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে উদ্ধার করে দেয় পাইথনটিকে। লাটাগুড়ির বড়দিঘি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দপ্তর সূত্রে খবর। দেখুন ভাইরাল এই হাড় হিম করা ভিডিও। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ ছিল 14.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে শিলিগুড়ির কাওয়াখালীতে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়িতে ক্রিকেট প্রেমীদের জন্য JYMA ক্লাব দ্বারা আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গের বড় ক্রিকেট টুর্নামেন্ট, নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।